all of you in the channel আপকা অ্যাডু মন্ত্র। আপনাদের সবাইকে আমন্ত্রণ আমার এই চ্যানেল আপকা অ্যাডু মন্ত্রতে। আজ যে বিষয়টি আলোচনা করতে যাচ্ছি সেটি হলো গিয়ে এনসিইআরটি ক্লাস 10 ইংলিশ প্রোজ একটা, সেটার নাম হলো গিয়ে লস্ট স্প্রিং। গল্পটি শুরু করার আগে আমি বলতে চাই, আপনাদের যদি এই গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন অ্যান্ড শেয়ারও করতে ভুলবেন না। এই প্রোজটি লিখেছেন অ্যানিস জাংদ, যার জন্ম রাউরকেল্লাতে হয়েছিল এবং উনি ওনার শৈশব এবং কৈশোরকাল হায়দ্রাবাদে অতিবাহিত করেছিল। শি রিসিভড হার এডুকেশন ইন হায়দ্রাবাদ অ্যান্ড ইন দ্য সাউথ ইন দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। উনি ওনার শিক্ষা গ্রহণ করেছিলেন হায়দ্রাবাদ এবং ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে। হার প্যারেন্টস ওয়ার বোথ রাইটার্স, তার পিতামাতা দুজনই লেখক ছিলেন। হার পপুলার writings are Lost Spring, Stories of Stolen Children. আজকে আমরা পড়তে যাচ্ছি লস্ট স্প্রিং। গল্পটি শুরু করার আগে আমি বলতে চাই যে এই গল্পটির মধ্যে দুইটা থিম আছে। একটা হলো গিয়ে পোভার্টি আর একটা হলো চাইল্ড লেবার, যেটা আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে বেশি করে জড়িয়ে পড়েছে। আর গল্পটির মধ্যে প্রধান দুটি যে চরিত্র সেগুলোর মধ্যে একটা হলো গিয়ে শাহ আলম র্যাক পিকার, মুকেশ সন অফ এ বেঙ্গল মেকার। গল্পটি শুরু হয় এইভাবে যে সামটাইমস আই ফাইন্ড রুপি ইন দ্য গার্বেজ। এক সময় আমি জঞ্জাল স্তূপে একটা টাকা পাই। ওয়াই ডু ইউ ডু দিস? তুমি কেন করো? আই আস্ক সাহেব whom I encounter every morning scorning for gold in the garbage dumps of my neighborhood. তো সাহেবকে জিজ্ঞাসা করি, যাকে আমি প্রতিদিন সকালে আমার পাড়ার জঞ্জালের স্তূপের ভিতরে সোনা অর্থ খুঁজতে দেখি। সাহেব left his home long ago. সাহেব অনেক দিন আগে তার দেশ ছেড়েছে। Set amidst the green fields of Dhaka, his home is not even a distant memory. ঢাকার সবুজ ক্ষেতের মাঝে অবস্থিত তার গা এখনও তার স্মৃতিতে ফিকে হয়ে যায়নি। তো এখানে বলছে যে লেখিকা সাহেবকে জিজ্ঞেস করছে যে তুমি কেন এখানে কী খোঁজাখুঁজি করো? তো সাহেব অনেক দিন আগে, বেশি দিন হয়নি ঢাকা ছেড়েছে এবং তার যে মেমোরি, তার যে কী বলবো, ঢাকার যে মানে স্মৃতিগুলা সেগুলা এখনও ভুলে যায়নি সে। There were many storms that swept away their fields and homes, his mother tells him. কতবার ঝড় এসে তাদের ক্ষেত আর বাড়ি নষ্ট করে দিয়ে গেছে, তার মা তাকে এইসব বলে। That's why they left. তার জন্য তারা চলে এসেছে এখানে। Looking for gold in the big city where he now lives. তো সেখানে সোনার খুঁজে চলে এসেছে ভিটেমাটি ছেড়ে এইখানে। I have nothing else to do. আমার আর কিছু করার নেই। He mutters looking away. সে এই কথা বলল বিড়বিড় করে। Go to school. স্কুলে যাও। I say glibly. আমি অন্য কিছু চিন্তা না করে আমি এই কথাটাই তাকে বললাম। Realizing immediately how hollow the advice must sound. বলেই বুঝলাম আমার উপদেশটা কি ফাঁফা শোনাচ্ছে। There is no school in my neighborhood. আমাদের পাড়ায় কোনো স্কুল নেই। When they build one, I will go. ওরা যদি স্কুল বানায় আমি স্কুলে যাব। If I start a school, will you come? একটু ঠাট্টা করেই বললাম, আমি
যদি স্কুল বানায় তুমি যাবে? আই আক্স হাফ জোকিং। ইয়েস, হি সেইস স্মাইলিং ব্রডলি। তো সে হেসে বলল, ইয়েস ইয়েস, আমি যাব। এ ফিউ ডেজ লেটার আই সি হিম রানিং আপ টু মি, ইজ ইউর স্কুল রেডি? কতদিন পরে আমাকে দেখে সে ছুটে এসে বলল যে আমার স্কুল কি রেডি হয়েছে? আই টেক্স লঙ্গার টু বিল্ড এ স্কুল, আই সে এম্বারেসড অ্যাট হ্যাভিং মেড এ প্রমিস দ্যাট ওয়াজ নট মিন্ড। কথা না কথা না রাখার দায় নিয়ে কথা বলার লজ্জা পেয়ে বললাম, স্কুল করতে অনেক সময় লাগে। বাট প্রমিসেস লাইক মাইন অ্যাবাউন্ড ইন এভরি কর্নার অফ হিজ ব্ল্যাক ওয়ার্ল্ড। তবে জানি আমার মতো প্রতিশ্রুতি এই প্রাণহীন পৃথিবীতে প্রতিটি কোণে কোণে ভরে আছে। আফটার মান্থস অফ নোয়িং হিম আই আস্কড হিম হিজ নেম। কয়েক মাস পরে তার চেনাচেনি হওয়ার পর আমি তার নাম জিজ্ঞেস করলাম। সাহেব ই আলম, হি অ্যানাউন্সেস। সে বলল, আমার নাম সাহেব ই আলম। হি ডাজ নট নো হোয়াট ইট মিনস। সে জানতো না যে তার নামের অর্থটা কী। ইফ ই নিউ ইটস মিনিং, যদি সে জানতো তার নামের অর্থটা কি, লর্ড অফ দ্য ইউনিভার্স, হি উড হ্যাভ এ হার্ড টাইম বিলিভিং ইট। যদি সে জানতো যে তার নামের অর্থ হলো গিয়ে মহাবিশ্বের মালিক, তাহলে বিশ্বাস করতেই তার বেশ অসুবিধা হতো। আনওয়ার অফ হোয়াট হিজ নেম রিপ্রেজেন্টস, হি রোমস দ্য স্ট্রিটস উইথ হিজ ফ্রেন্ডস। সে তার মিনিং না জেনে তার বন্ধুদের সাথে সে রাস্তায় ঘুরে। এন আর্মি অফ বেয়ারফুট বয়েজ হু অ্যাপিয়ার লাইক দ্য মর্নিং বার্ডস অ্যান্ড ডিসঅ্যাপিয়ার অ্যাট নুন। তো সে ঘোরাঘুরি করে রাস্তার মধ্যে তার বন্ধুদের সাথে খালি পায়ে এবং মর্নিং বার্ডসদের মধ্যে, যেগুলো নাকি দুপুরবেলা ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, হারিয়ে যায়। ওভার দ্য মান্থস আই হ্যাভ কাম টু রিকগনাইজ ইচ অফ দেম। কয়েক মাস পরে আমি তাদের প্রত্যেককে চিনলাম। হোয়াই আরেন্ট ইউ ওয়ারিং চ্যাপলস, আই আস্কড ওয়ান। তখন আমি একজনকে জিজ্ঞেস করলাম যে তোমরা কেন চপ্পল পরো না? তোমরা কেন চপ্পল পরো না? দেন মাই মাদার ডিড নট ব্রিং দ্যাম ডাউন ফ্রম দ্য শেলফ। সে সাদামাটাভাবে উত্তর দিল, মা তাক থেকে পেরে দেয়নি। ইভেন ইফ শি ডিড হি উইল থ্রো দেম অফ। এই সময় একজন জুতো পরা, তবে পা এর সাথে জুতা মানানসই নয়। ছেলে বলল, মা ওকে দিলেও তো ছুঁড়ে ফেলে দেবে। When I comment on it, he shuffles his feet and sees nothing. আমি যখন এই কথাটা তুললাম, সে পা ঘষে হেঁটে গেল, কিছুই বলল না তার উত্তরে। I want shoes, says a third boy who was never owned a pair all his life. তো কি বললো যে এই সময় তৃতীয় এক ছেলে, যে কোনো দিন জুতা পরেনি, সে বলে উঠল, আমার জুতো চাই। Then, traveling across the country, I have seen children walking barefoot in cities on village road. আমি দেশে ঘোরার সময় দেখেছি যে চিলড্রেনরা খালি পায়ে হাঁটে ভিলেজে, শহরে। ইট ইজ নট ল্যাক অফ মানি বাট এ ট্রেডিশন টু স্টে বেয়ারফুট ইজ ওয়ান এক্সপ্লেনেশন। বলেছে, এটা টাকার অভাব নয়, খালি পায়ে থাকাটা একটা চিরাচরিত প্রথা, এটা এক প্রকার ব্যাখ্যা। আই ওয়ান্ডার ইফ দিস ইজ অনলি অ্যান এক্সকিউজ টু এক্সপ্লেন অ্যাওয়ে এ পারপিচুয়াল স্টেট অফ পভার্টি। আমি ভাবি নিরন্তর দরিদ্রের অবস্থাটাকে উড়িয়ে দেওয়ার এটা শুরু অছিলা কিনা। I remember a story of
story a man from Udupi once told me. উদুপির একটা লোক একবার আমাকে একটা গল্প বলেছিল. As a young boy he would go to school past an old temple. বাল্যকালে সে এক পুরানো মন্দিরের পাশ দিয়ে হেঁটে স্কুলে যেত. Where his father was a priest, যেখানে তার বাবা ছিলেন একজন পুরোহিত. He would stop briefly at the temple and pray for a pair of shoes. সে কিছুক্ষণ ওই মন্দিরে থেমে এক জোড়া জুতার প্রার্থনা করত. 30 years later I visited his town and the temple, which was now drowned in an air of desolation. 30 বছর পরে আমি তার শহর আর মন্দিরটা বেড়াতে গিয়েছিলাম. In the backyard where lived the new priest there were red and white plastic chairs. তো মন্দিরের পেছনে যেখানে নতুন পুরোহিত থাকতো সেখানে পাতা ছিল লাল আর সাদা প্লাস্টিকের কতগুলো চেয়ার. A young boy dressed in grey uniform, একটা যুবক ছেলে গ্রে কালারের ইউনিফর্ম পরেছিল. ওয়ারিং শক্স অ্যান্ড শুজ, সে মোজা এবং শু জুতা পরেছিল. arrived painting and threw his school bag on a folding bed. তো এখানে একটা ভাঁজ করা বিছানা ছিল, সেটার মধ্যে হাফাতে এলো আর ভাঁজ করা যায় এমন বিছানার উপর তার স্কুলের ব্যাগটা ছুঁড়ে ফেলে দিল. Looking at the boy, I remember the prayer another boy had made to the goddess that he had finally got a pair of shoes. তো কী বলো, ছেলেটাকে দেখে আমার মনে পড়ে গেল যে অন্য এক ছেলের কথা যে দেবীর কাছে প্রার্থনা করেছিল আর শেষমেশ এক জোড়া জুতা পেয়ে গিয়েছিল. Let me never lose them. এগুলো যেন কখনোই আমি না হারাই. Then the goddess had granted his prayer. তো ভগবান তার প্রেয়ারটাকে গ্রান্ট করে দিল. Young boys like the son of the priest now wore shoes. যে ছোট ছেলেটা, অল্প বয়সের ছেলেটা যে নাকি পুরোহিতের ছেলে ছিল, এবার সে সুজুতা পরল. But many others like the rag pickers in many neighborhood remain shoeless. বলেছে কিন্তু এই কাগজ কুড়ানোদের মতো অনেকে আছে আমাদের এলাকার যাদের জুতো ছাড়াই থেকে যেতে হয়. My acquaintance with the barefoot rag pickers leads me to Simapuri, a place on the periphery of Delhi yet miles away from it. Metaphorically, নগ্নপদ কাগজ কুড়ানোদের সঙ্গে পরিচয় আমার টেনে নিয়ে গেল দিল্লির ভিতরে, অথচ প্রতীকীভাবে দেখল দিল্লি থেকে বহু মাইল দূরে সীমাপুরী বলে একটি স্থানে. Those who live here are squatters who came from Bangladesh back in 1971. এখানে যারা থাকতো তারা উদ্বাস্তু, তারা 1971 সালে বাংলাদেশ ছেড়ে এসেছিল. সাহেব's ফ্যামিলি ইজ অ্যামং দ্যাম. সাহেবের ফ্যামিলিও তাদের মধ্যেই ছিল একটা ফ্যামিলি. সীমাপুরী ওয়াজ বিন এ ওয়াইল্ডারনেস. তখন সীমাপুরী ছিল একেবারে পাণ্ডব বর্জিত স্থান. ইট স্টিল ইজ বাট ইট ইজ নো লঙ্গার এমটি. এখনও যে জায়গাটা আছে, বাট এখন আর সেটা খালি নয়. In structure of mud with roofs, tin, tarpaulin, devoid of sewage, drainage of running water, live 10,000 rag pickers. তো এখানে কাদামাটির দেওয়াল, টিন আর ত্রিপলের ছাদ, না নর্দমা, না জল নিকাশি ব্যবস্থা, না জলের যোগান, এভাবেই এখানে থাকে 10,000 প্রায় কাগজ কুড়ানো লোকজন.
They have lived here for more than 30 years without an identity, without permits, but with the ration cards that get their names on voter list and enable them to buy green. বলেছে তারা বিনা পরিচয় তারা এখানে থাকে গত 30 বছরেরও বেশি সময় ধরে বসবাস করছে কোনো অনুমতিপত্র ছাড়াই, তবে রেশন কার্ড আছে যার বলে তাদের নির্বাচন তালিকার নাম নথিভুক্ত আছে আর রেশনের দ্রব্যটা তারা কিনতে পারে। ইফ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে উই ক্যান ফিড আওয়ার ফ্যামিলিজ, যদি দিনের শেষে আমরা আমাদের ফ্যামিলিকে খাওয়াতে পারি, গো টু বেড উইদাউট অ্যান অ্যাচিং স্টমাক, হ্যাঁ, আমরা যদি বিছানায় যেতে পারি আমাদের পেট তখন ভর্তি থাকে, উই উড রেদার লিভ হিয়ার দেন ইন দ্য ফিল্ডস দ্যাট গিভ আস নো গ্রিন। বলেছে বেঁচে থাকার সংগ্রামে খাবারটা অনেক বেশি জরুরি ছিল তাদের। তো we would rather say a group of women in tattered saris when I asked them why they left their beautiful land of green fields and rivers. তো এখানে দিনের শেষে যদি আমরা বাড়ির সবার খাবার জুটে যায় আর খিদের কষ্ট না নিয়ে শুতে যেতে পারি, তাহলে সে মাঠে কোনো ফসল পায় না, তার চেয়ে এখানেই তো বাস করা ভালো। Whenever they find food, they pitch their tents that become transit homes. সেখানে তারা খাবার খুঁজে পায় যেখানে তাঁবু খাটিয়ে অস্থায়ী বাড়ি বানায়। চিলড্রেন গ্রু আপ ইন দ্যাম, ছেলেমেয়েরা এখানেই বড় হয়, বিকামিং পার্টনার্স ইন সার্ভাইভেল। তো জীবন সংগ্রামের শরিক হয় তারা এখানে। Then and survival in Shimapuri means rag pickers. Through the years it has acquired the properties of a fine art. আর সীমাপুরিতে টিকে থাকা মানে ময়লা কাগজ আবর্জনা ঘটা বছরের পর বছর ধরে এটা একটা চমৎকার শিল্পের রূপ নিয়েছে। গার্বেজ টু দ্যাম ইজ সোল্ড, ওদের কাছে আবর্জনা মানে সোনা, মহার্ঘ বস্তু। ইট ইজ দেয়ার ডেইলি ব্রেড, এ রুফ ওভার দেয়ার হেডস, ইভেন ইফ ইট ইজ এ লিকিং রুফ। বুঝছে, এটাই তাদের দৈনন্দিন জীবিকা, তাদের মাথার উপরে ছাদ। ইভেন ইফ ইট ইজ এ লিকিং রুফ বাট ফর এ চাইল্ড ইট ইজ এ ইভেন মোর। যে ছাদ চুইয়ে জল পড়লেও তবে একটা শিশুর কাছে হয়তো আরও বেশি কিছু। আই সামটাইমস ফাইন্ড, সাহেব বলে মাঝে মধ্যে আমি একটা টাকা, আই সামটাইমস ফাইন্ড ইভেন এ 10 rupee notes, সাহেব সিজ হিজ আইস লাইটিং আপ। তো সাহেব বলছে আমি যখন একটা 10 টাকার নোট পাই তখন আমার চোখ লাইটিং আপ করেছি। সাহেবস, when you can find a silver coin in a heap of garbage, you don't stop scorning, for there is hope for finding more. তুমি যখন একটা স্তূপের মধ্যে এরকম একটা টাকা পেয়ে যাবে তাহলে তুমি আরও খোঁজার চেষ্টা করবে। ইট সিমস দ্যাট ফর চিলড্রেন গার্বেজ হ্যাজ এ মিনিং ডিফারেন্ট ফ্রম হোয়াট ইট মিনস টু দেয়ার প্যারেন্টস। তো আমার মনে হয় যে বয়স্কদের কাছে আবর্জনার যে মানে ছোটদের ছেলে মেয়েদের কাছে তার মানেটা আলাদা। ফর দ্য চিলড্রেন ইট ইজ র্যাপড ইন ওন্ডার, ফর দ্য এল্ডার্স ইট ইজ এ মিনস অফ সার্ভাইভেল। ছেলেদের মেয়েদের কাছে এটা বিস্ময়ের মোড়ক, আর বয়স্কদের কাছে এটা নিছক পেট চালানো বা টিকে থাকার উপায়। One winter morning I see Saheb standing by the fenced gate of the neighborhood club. একদিন শীতের সকালে সাহেবকে পাড়ার ক্লাবের বেড়া দেওয়া গাছে দাঁড়িয়ে থাকতে দেখলাম।
ওয়াচিং টু ইয়ং ম্যান ড্রেসড ইন হোয়াইট প্লেয়িং। তখন সে দুই সাদা পোশাক পরা তরুণের টেনিস খেলা দেখছে। আই লাইক দ্য গেম, আমি গেমটা পছন্দ করি। হি হামস, সে গুনগুন করে বলল। কন্টেন্ট টু ওয়াচ ইট স্ট্যান্ডিং বিহাইন্ড দ্য ফ্যান্স, বেড়ার বাইরে দাঁড়িয়ে দেখেই সে সন্তুষ্ট। আই গো ইনসাইড হোয়েন নো ওয়ান ইজ অ্যারাউন্ড, আমি যাই ভিতরে যখন এখানে কেউ না থাকে। হি অ্যাডমিটস, সে বলল। দ্য গেট কিপার লেটস মি ইউজ দ্য সুইং, তখন বলল আমি পাহারাদার যেখানে আছে না সেই খেলাটা খেলতে দিই। সাহেব টু ইজ ওয়ারিং টেনিস শুজ দ্যাট লুক স্ট্রেঞ্জ ওভার হিজ ডিসকালার্ড শার্ট অ্যান্ড শর্টস, তার রংচটা জামা ও হাঁটু পর্যন্ত প্যান্টের উপর সাহেব বেমানানভাবে পড়েছে টেনিস জুতো। সামওয়ান গিভ দ্যাম টু মি, কেউ আমাকে দিয়েছে। হি সেইজ ইন দ্য ম্যানার অফ অ্যান এক্সপ্লেনেশন, সে বলল যে আমাকে অন্য কেউ একজন দিয়েছে। দ্য ফ্যাক্ট দ্যাট দে আর ডিসকার্ডেড শুজ অফ সাম রিচ বয় হু পারহ্যাপস রিফিউজ টু ওয়ার দ্যাম বিকজ অফ এ হোল ইন ওয়ান অফ দ্যাম। তো বললো যে কোনো বড়লোকের ছেলের যে এর একটাতে ফুটা হয়েছিল বলে পড়তে চায়নি বলেই ফেলে দিয়েছে। বিকজ অফ এ হোল ইন দ্যাম ডাজ নট বদার হিম, বলেছে এই ব্যাপারটা যে জুতার মধ্যে ছিঁড়া আছে আমাকে কোনো মানে আমার কোনো আসে যায় না। আই ক্যান ওয়ার। Then for one who has worked, যে কারণ যে ছেলে খালি পায়ে হাঁটতে পারে ইভেন শুজ উইথ এ হোল ইন এ ড্রিম কাম ট্রু, যদি শুর মধ্যে ছিঁড়েও থাকে হোলও থাকে তাহলে তারপরও তার কাছে এটা স্বপ্ন সত্যি হয়েছে এমন লাগে। বাট দ্য গেম হি ইজ ওয়াচিং সো ইন্টেন্টলি ইজ আউট অফ হিজ রিচ, বাট সে যে খেলাটা দেখছে তার নাগালের বাইরে। দিস মর্নিং সাহেব ইজ অন হিজ ওয়ে টু দ্য মিল্ক বোথ, এই দিন সকালে সাহেবকে দোকানে যেতে। ইন হিজ হ্যান্ড ইজ এ স্টিল ক্যানিস্টার, হাতে আর স্টিল রাখার পাত্র। আই নাও ওয়াক ইন এ টি স্টল ডাউন দ্য রোড, তো এখন সে বলছে আমি রাস্তার উপরে একটা দোকানে কাজ করি। হি সেজ আই অ্যাম পেইড 100 rupees অ্যান্ড অল মাই মিলস, এবং আমাকে 100 টাকা দেয় এবং আমাকে খেতেও দেয়। ডাজ হি লাইক দ্য জব, সে কি জবটা পছন্দ করে? আই আস্ক, আমি জিজ্ঞেস করলাম। হিজ ফেস আই সি হ্যাজ লস্ট দ্য কেয়ারফ্রি লুক, দেখি তার মুখে সেই খোলামেলা ভাবটা চলে গেছে। দ্য স্টিল ক্যানিস্টার সিমস হ্যাভিয়ার দেন দ্য প্লাস্টিক ব্যাগ হি উড ক্যারি সো লাইটলি ওভার হিজ শোল্ডার, সে প্লাস্টিকের ব্যাগটা সে সহজেই বইতে পারত, তার থেকে এই স্টিলের পাত্রটা মনে হয় অনেক ভারী খেটে তার কাঁধে। দ্য ব্যাগ ওয়াজ হিজ, সেই ব্যাগটা ছিল ওর নিজের। দ্য ক্যানিস্টার বিলংস টু দ্য ম্যান হু ওনস দ্য টি শপ, আর এই পাত্রটা ওই লোকটার যার চায়ের দোকান। সাহেব ইজ নো লঙ্গার হিজ ওন মাস্টার, সাহেব আর তার নিজের মালিক নয়। তো আমরা এখানে এই গল্পে দুইটা চরিত্র আছে, আমরা আগেই বলেছিলাম যে একটা হলো গিয়ে সাহেব আর একটা হলো গিয়ে মুকেশ। তো এখানে দেখলাম যে সাহেবের কী অবস্থা, তাদের পুরানো বাড়ি ছিল বাংলাদেশ, তো সেখানে অনেক ঝড় তুফানের ফলে তাদের অনেক ফসল নষ্ট হয়ে গিয়েছিল, তো তারা দিল্লিতে চলে এসেছিল সীমাপুরীতে থাকার ব্যবস্থা। এখানে সে র্যাগ পিকার ছিল, অনেক কিছু আবর্জনা থেকে টোকাতো, 10 টাকার নোট পেলে সে অনেক খুশি হয়ে যেত। তো এখানে এই কাজ করেও খুশি
ও যেমন ছেঁড়া জুতা পরেও তার স্বপ্ন যেমন সত্যি হয়েছে এমনটা লাগে। যখন সে একটা ছোটোখাটো চাকরি পেলো, 800 টাকা মাইনে পায়, আবার এখানে খাবারও দেয়, বাট আগে যেমনটা খুশি ছিল সে, তেমনটা সে খুশি ছিল না। তো এখানে বলা হয়েছে যে দারিদ্রতা কী জিনিস, এবং যে সে তার জন্য সে স্কুলেও পড়তে পারে না, এটাই। তো আজকে আমাদের লস্ট স্প্রিংয়ের ফার্স্ট পার্টটা শেষ হলো। নেক্সট ভিডিওতে মিন্স লস্ট স্প্রিংয়ের 2 নম্বর ক্লাসে আমরা মুকেশের যে ঘটনাটা সেটা পড়ে নেব। তো যদি আপনাদের এই ক্লাসটি পছন্দ হয়ে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ, অ্যান্ড লাইক ও শেয়ার করবেন প্লিজ। থ্যাংক ইউ।